আজকে তোমাদের আমি যেটা পড়াবো সেটা হলো ভেক্টর বিভাজন। ইংরেজি হচ্ছে রিসলিউশন অফ ভেক্টর, রেজলিউশন অফ ভেক্টরস। এখন ভেক্টর বিভাজন হচ্ছে সংযোজনের বিপরীত প্রক্রিয়া। একটা ভেক্টর, আমরা যেমন দুই বা ততোধিক ভেক্টরকে যোগ করলে একটা ভেক্টর পেতে পাই, তেমনি একটা ভেক্টরকে আমরা দুই বা ততোধিক অংশে বিভক্ত করতে পারি। এখন ভেক্টর বিভাজন কখন হবে? যখন একটা ভেক্টরকে দুই বা ততোধিক অংশে এমনভাবে ভাগ করা হবে যে বিভাজিত অংশগুলোর ভেক্টর যোগফল মূল ভেক্টরের সঙ্গে সমান হবে, তখন সেই পদ্ধতিকে বলা হবে ভেক্টর বিভাজন। এখন এই 10 একটা সংখ্যা, এটাকে আমি দুটো অংশের যোগফল রূপে বিভক্ত করছি। কেউ লিখলো 1 + 9, কেউ লিখলো 2 + 8, কেউ লিখলো 3 + 7, কেউ লিখলো 4 + 6, আরো অসংখ্য ভাগে ভাগ করে লেখা যাবে। তার মানে সবাই উত্তর তো আলাদা হচ্ছে। তাহলে আমি একটা নির্দিষ্ট উত্তর চাইতে গেলে আমাকে তাহলে আরেকটা শর্ত আরোপ করতে হয়। কি না, এমন দুটো অংশে আমি যদি একটা স্পেসিফিক উত্তর চাই, তাহলে আমাকে বলতে হবে এমন দুটি পূর্ণ সংখ্যার যোগফল রূপে 10কে তুমি বিভক্ত করো যে দুটি অংশে অন্তর্ফল 4 হবে। দেখো, একমাত্র এইটা ছাড়া আর কোনোটা হবে না। 3 + 7। তাহলে আরেকটা শর্ত আরোপ করতে হচ্ছে, শুধু দুটো অংশে ভাগ করো বললে হবে না। ভেক্টর বিভাজনও তাই। যেমন আমি যদি বলি, মনে করো সাপোজ আমাকে একটা ভেক্টর আর এটাকে ভাঙতে বলল দুটো অংশে, বললে হবে না। বলতে হবে এমন দুটি অংশে বিভক্ত করো যারা এই আর ভেক্টরের সঙ্গে যথাক্রমে আলফা এবং বিটা কোণে নত। যদি এইটা বলা হয় তবেই কিন্তু নির্দিষ্ট অংশে ভাগ করা সম্ভব হবে, আদারওয়াইজ হবে না। সেই জন্যই আমাকে বলে দিতে হলো দুটি অংশে ভাগ করতে হবে যারা আর ভেক্টরের সঙ্গে যথাক্রমে আলফা এবং বিটা কোণ করেছে। আমি ধরে নিচ্ছি যে আলফা কোণ করেছে যে বিভাজিত অংশ, সেইটা হচ্ছে পি ভেক্টর, আর বিটা কোণ করেছে যে বিভাজিত অংশ সেটা কিউ ভেক্টর। এখন দেখো, এই যে পি ভেক্টর আর কিউ ভেক্টর যে দুই রেখা দ্বারা নির্দেশিত হলো, এবি এবং এডি কে আমরা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু ধরে নিয়ে আমি আর ভেক্টরকে কর্ণ করে এবিসিডি সামান্তরিকটা সম্পূর্ণ করলাম। দেখতে পাচ্ছ? এই সম্পূর্ণ করার পরে আমরা নিশ্চয়ই বলতে পারি যে এই কোণটা বিটা হলে এই কোণটাও বিটা হবে, একান্তর কোণ। কারণ এডি আর বিসি সমান্তরাল, অর্থাৎ বিসি ও কিউ ভেক্টরকে প্রকাশ করবে। তাহলে এখন আমরা এবিসি একটা ত্রিভুজ পেলাম। তোমরা ত্রিভুজের ধর্ম বলে একটা চ্যাপ্টার তোমাদের পড়ানো হবে। সেই চ্যাপ্টারে ম্যাথমেটিক্সে, সেখানে তোমরা দেখবে যে যদি এরকম একটা ত্রিভুজ, এর এবিসি একটা ত্রিভুজ হয়, এ কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল এ, বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য স্মল বি, সি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য স্মল সি হয়,
তবে সেখানে প্রমাণ হবে যে কোনো বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইনের অনুপাত a ডিভাইডেড বাই সাইন a সমান b ডিভাইডেড বাই সাইন b সমান c ডিভাইডেড বাই সাইন c। এই ফর্মুলাটা ওখানে তোমরা পড়বে যে কোনো বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইনের অনুপাতটা সমান। সেই সূত্রটাকে আমি এবিসি ত্রিভুজে অ্যাপ্লাই করছি। তাহলে এবিসি ত্রিভুজে যদি আমি এই সূত্রটা অ্যাপ্লাই করি আমি কি পাবো? কোনো বাহুর দৈর্ঘ্য মানে এবি ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন মানে সাইন কোনটা হবে? এবির বিপরীত কোণ বলতে এ সি বি কোণ, তাহলে সাইন এ সি বি কোণ সমান বিসি ডিভাইডেড বাই সাইন, দেখো বিসি ডিভাইডেড বাই সাইন বি এ সি কোণ বিপরীত, তাহলে সাইন বি এ সি কোণ সমান এসি ডিভাইডেড বাই এসি ডিভাইডেড বাই এই কোণটা, এটা কত? সাইন এ বি সি কোণ, সাইন এ বি সি কোণ। তাহলে আমরা লিখে ফেললাম। এবার আমি মানগুলো বসিয়ে দিই। এবি এই বাহুটা কোন ভেক্টরটাকে প্রকাশ করছে? পি ভেক্টরের মানকে প্রকাশ করছে, বাহুর দৈর্ঘ্য। তাহলে পি ভেক্টরের মান লিখে ফেললাম ডিভাইডেড বাই সাইন আলফা, এই সাইন আলফা বলছি এসি বি কোণ সাইন বিটা, নিশ্চয়ই দেখতে পাচ্ছ সাইন এসি বি কোণ মানে সাইন বিটা, বিসি মানে কিউ ভেক্টরের মানকে প্রকাশ করছে বাই সাইন আলফা সমান এসি আর ভেক্টরের মানকে প্রকাশ করছে বাই সাইন এ বি সি কোণ সমান কি লিখতে পারো? 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, অর্থাৎ আলফা প্লাস বিটা যোগ করলাম করে 180 ডিগ্রি থেকে বাদ, কারণ একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। এবার আমরা কি পাবো? তাহলে পি ভেক্টরের মান এই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা সমান হবে সাইন 180 মাইনাস থিটা সমান সাইন থিটা, তাহলে সাইন আলফা প্লাস বিটা পেয়ে গেলাম। তাহলে পি বাই সাইন বিটা সমান এইটা, আবার কিউ বাই সাইন আলফা সমানও এটা। তাহলে এখান থেকে পি ভেক্টরের মান পেয়ে গেলাম। পি ভেক্টরের মান সমান হচ্ছে আর ভেক্টরের মান সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। আবার কিউ ভেক্টরের মানও পেয়ে গেলাম, কিউ ভেক্টরের মান সমান আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এইভাবে আমরা একটা ভেক্টরকে যে দুটো অংশে ভাগ করেছি তাদের মানগুলো জেনে গেলাম। আর ভেক্টরের মান আমার জানা, আলফা বিটাও জানা, খুব স্বাভাবিকভাবে দুটো অংশে আমরা বিভাজিত করে ফেললাম। এই বিভাজিত অংশগুলোর নাম হচ্ছে উপাংশ বলে এদেরকে, কম্পোনেন্ট। অর্থাৎ পি ভেক্টর আর কিউ ভেক্টর হলো কম্পোনেন্ট। কার কম্পোনেন্ট? কার উপাংশ? আর ভেক্টরের উপাংশ। এই হচ্ছে ভেক্টর বিভাজন। এখন দেখো আমরা এরপর যেটা পড়ব ভেক্টরের সমকৌণিক বিভাজন, ইংরেজি হলো পারপেন্ডিকুলার রিসলিউশন অফ ভেক্টরস। আমরা একটা ভেক্টর নিচ্ছি আর এই ভেক্টরটাকে আমি দুটো অংশে ভাগ করব। কিরকম দুটো অংশ? না
এমন দুটো অংশে ভাগ করব, পি ভেক্টর আর কিউ ভেক্টর, যাদের অন্তর্বর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ পি ভেক্টর প্রকাশ করছে ধরো এবি বাহু, আর কিউ ভেক্টর প্রকাশ করছে এসি বাহু যদি হয়, তাহলে বি এ সি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। যদি এটা হয় তাহলে এই উপাংশ দুটো কে বলা হবে সমকৌণিক উপাংশ, আর এই পদ্ধতিটার নাম হচ্ছে সমকৌণিক বিভাজন। তাহলে সমকৌণিক বিভাজন কাকে বলবো? না, একটি ভেক্টরকে যদি এমন দুটি অংশে বিভাজিত করা হয় যে বিভাজিত অংশগুলি পরস্পরের সঙ্গে সমকোণে নত হয়, তবে এই পদ্ধতিটিকে বলা হবে ভেক্টরের সমকৌণিক বিভাজন। এবং যে দুই উপাংশে বিভাজিত করা হলো তাদেরকে বলা হবে সমকৌণিক উপাংশ দ্বয়। এই সমকৌণিক উপাংশ দ্বয়ের মধ্যে দুটো উপাংশের একটা নাম আছে। মনে করো আমায় আর ভেক্টরের সঙ্গে পি ভেক্টরটা বলে দিল যে এটা থিটা কোণ করেছে, তাহলে খুব স্বাভাবিকভাবেই কিউ ভেক্টরটা 90 মাইনাস থিটা কোণ করেছে আর ভেক্টরের সঙ্গে। যে কোণটা বলে দেওয়া থাকবে তার সঙ্গে লেগে থাকা যে উপাংশ অর্থাৎ পি, এই উপাংশটাকে আমরা বলে থাকি সাধারণত যে এটা হচ্ছে তোমার যেটাকে বলা হচ্ছে পি উপাংশ, এটা হচ্ছে যেমন কিউ উপাংশটা হচ্ছে তোমার পি উপাংশের ওপর লম্ব, এটাকে বলা হবে ভূমি, অর্থাৎ এটা হচ্ছে গ্রাউন্ড, আর এটা হচ্ছে তার উপর লম্ব, পারপেন্ডিকুলার। এখন দেখো আমরা এই পি উপাংশটার সাধারণত যেটা নাম দিই, অর্থাৎ যে কোণটা লেগে থাকে সেই উপাংশটা নাম দেওয়া হয় সাধারণত, সেটা হচ্ছে যে তোমার গ্রাউন্ড কম্পোনেন্ট, এটাকে নাম দেওয়া হয় হরাইজন্টাল কম্পোনেন্ট। প্রকৃতপক্ষে আমরা এইরকম নাম দিয়ে থাকি, যেটাকে বলা হয় অনুভূমিক উপাংশ, আর এই কিউ উপাংশটাকে বলা হয় উলম্ব উপাংশ, বাংলায় বলা হয়। তাহলে এটাকে আমরা বলছি অনুভূমিক উপাংশ, ইংরেজি হরাইজন্টাল কম্পোনেন্ট, আর এইটা হচ্ছে উলম্ব উপাংশ, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। এখন আমাদের তাহলে এই পি উপাংশ আর কিউ উপাংশ, এই উপাংশ দুটোর মান বার করতে হবে। আগের মতো আমরা অত জটিলতায় যাব না, কারণ আমাদের এই আর ভেক্টর যে এ বি সরলরেখা দ্বারা নির্দেশিত হয়েছে, আমি ডি থেকে জাস্ট এ বির ওপর একটা লম্ব টেনে দিলাম, তাহলে আমরা কি পেলাম? লম্ব টেনে দিলে এই বিডি আর এসি যেহেতু সমান্তরাল হয়ে গেল, তাহলে এ ও কিউ ভেক্টরকে প্রকাশ করবে। তাহলে এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে আমি বলতে পারি যে এ বি ডিভাইডেড বাই এডি, ভূমি বাই অতিভুজ সমান cos থিটা। তাহলে এ বিটা কি দাঁড়ালো? পি ভেক্টরের মান বাই আর ভেক্টরের মান সমান হলো cos থিটা। তাহলে পি ভেক্টরের মান অর্থাৎ অনুভূমিক উপাংশের মানটা দাঁড়ালো আর cos থিটা, কোসাইন উপাংশ হলো, অর্থাৎ অনুভূমিক উপাংশটার মান হচ্ছে আর cos থিটা। যে কোণটা দেওয়া থাকবে সেই কোণটার সঙ্গে লেগে থাকা উপাংশটাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোসাইন উপাংশ। আর এবিডি ত্রিভুজের বিডি ডিভাইডেড বাই এডি, লম্ব বাই অতিভুজ সমান হলো সাইন থিটা। তাহলে বিডিটা কি হবে? কিউ ভেক্টরের মানকে প্রকাশ করবে, এডি হচ্ছে আর ভেক্টরের মান সমান হচ্ছে সাইন থিটা।
তাহলে কিউ ভেক্টরের মানটা দাঁড়াবে আর সাইন থিটা। তাহলে উলম্ব উপাংশটাকে বলা হবে সাইন উপাংশ। তাহলে দুটো সমকৌণিক উপাংশে আমরা বিভাজিত করতে পারলাম। অনুভূমিক উপাংশ অর্থাৎ যে কোণটা দেওয়া থাকবে, বারবার বলছি এ কথাটা, তার সঙ্গে লেগে থাকা উপাংশটা হচ্ছে অনুভূমিক উপাংশ, সেটা কোসাইন উপাংশ। আর যেটা 90 মাইনাস থিটা অর্থাৎ যে কোণটা দেওয়া থাকবে না, সেইটার সঙ্গে লেগে থাকা উপাংশটাকে বলা হবে উলম্ব উপাংশ, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। এইটা তোমাদের অত্যন্ত কাজে লাগবে পরবর্তীকালে অঙ্ক করার সময়ও। এটা কিন্তু ভীষণ ভীষণভাবে কাজে লাগবে।